সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং সাংবাদিকতার শিক্ষক কাজী রওনক হোসেন, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক, তরুণ চিকিৎসক রাকিব আল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 12 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের ঠিক এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 1380 কোটি টাকা ঘোষ, কোকো সহ জড়িত 12 মামলা উদ্দেশ্য প্রণোদিত বলল বিএনপি। 2012 তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার দাবি বিএনপির। 2013 মূল্যস্ফীতির জাতাকলে মানুষ, বাড়েনি ক্রয় ক্ষমতা। 2014 একসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা অনৈতিক, সুরঞ্জিত সেনগুপ্ত। 2015 মানুষ জানে কিভাবে খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা হয়েছে, রিজভী। 2016 ছাত্রলীগের নির্যাতনে মৃত্যু হাফেজ মাসুদুরের, দাবি ছাত্র শিক্ষকদের। 2017 ভোটিং প্রস্তাব আওয়ামী লীগের। 2018 উন্নয়ন এগিয়ে গণতন্ত্র পিছিয়ে। 2019 নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর, ওবায়দুল কাদের। 2022 ভয়ঙ্কর অপরাধে ভাড়া খাটে কিশোর গ্যাং। 2023 আওয়ামী লীগ সরকারকে উৎখাতের মতো শক্তি দেশে তৈরি হয়নি, শেখ হাসিনা। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি রওনক হোসেন, আপনার কাছ থেকে একটি খবরের শিরোনাম আমরা দেখছি। 2009 সালের 1380 কোটি টাকা ঘুষ, কোকো সহ জড়িত 12 জন মামলা উদ্দেশ্য প্রণোদিত বলল বিএনপি। এছাড়াও আরাফাত রহমান কোকো, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, তার বিরুদ্ধে এই ধরনের অনেক অভিযোগ তোলা হয়েছিল, যদিও এর কোনোটি প্রমাণিত হয়নি। ইনফ্যাক্ট আরাফাত রহমান কোকো কিন্তু রাজনীতিতে জড়িত ছিলেন না, তিনি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। এই মামলাগুলো আসলে সরকার তখন করলো কিসের ভিত্তিতে, বা কেন করলো, আসলে কেন করতে হলো? এগুলো করতে হলো তার চেয়ারটাকে ধরে রাখার জন্য, চেয়ারটাকে শক্তিশালী করার জন্য, অন্য কিছুই না। এখানে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে জিনিসগুলো এভাবে হয়েছে, যেমন আজকে আমাদের দেশনেত্রী আর এই পৃথিবীতে নেই, ওনাকে মুক্তি দেওয়া হবে কি হবে না এই নিয়ে তখনকার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিল, পৃথিবীর কোনো আইনই আর তাকে অ্যালাউ করে না, তাহলে তাকে জেলে যেতে হবে, জেলে গিয়ে তাকে অ্যাপিল করতে হবে, এরপরে মুক্তির ব্যাপার বা অন্যান্য চিন্তাভাবনা হবে। তো তখন আমি কোনো একটা চ্যানেলে আমি বলেছিলাম যে এই আইনমন্ত্রী কিন্তু যদি আজকে শেখ হাসিনা বলে যে আনিসুল হক সাহেব, আমি কালকে সকালে দেখতে চাই যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, আপনি ব্যবস্থা করেন। এই আইনমন্ত্রী যিনি বললেন যে পৃথিবীর কোনো আইন কাজে লাগবে না, সেই আইনমন্ত্রী কিন্তু দেখবেন যে পরদিন সকালে অন্তত 6টা থেকে 8টা অল্টারনেটিভ প্রপোজাল নিয়ে, আইন নিয়ে হাজির হয়ে গেছেন এবং এটা মুক্তি হয়ে যাবে। আল্লাহ আমাদের নেত্রীকে নিয়ে গেছেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি দেখেন, আমি এই কথাটা এই জন্য বললাম, এই সময় একেবারে উচ্চ মহল থেকে যখন বলা হয় যে ওকে হ্যারাস করো, ওকে কিছুতে আটকাও, ওর উপরে কিছু লাগাও, হাসিনা রেজিমটাই ছিল এরকম একদম টোটালি। এই দুর্নীতির কাছে, এই অত্যাচারের কাছে, এই অন্যায়ের কাছে সব কিছু ম্রিয়মাণ হয়ে গেছে। তো এইখানে অন্য কিছু না, আপনি নিশ্চিন্ত থাকেন যে শুধুমাত্র কোকোকে হ্যারাস করার জন্যে, খালেদা জিয়াকে মেন্টালি শক দেওয়ার জন্য এটা করা হয়েছে, এবং একদম সর্বোচ্চ মহল থেকেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে। কিন্তু অন-11-এর সময় তো বেশ কিছু মামলা হয়েছিল,
সেগুলো কি একই উদ্দেশ্যে করা হয়েছিল? সেগুলো বেশিরভাগই একই উদ্দেশ্যে করা হয়েছিল। মানে পলিটিক্যালি হ্যাঁ, মানে ওই যে একটা হলো কি, এটা একটা টার্মই আছে যে পলিটিক্যালি বায়াসড মামলা। আমরা এই পরিবর্তিত সময়ে এসেও কি একই চিত্র দেখছি? আমরা পরিবর্তিত সময়ে এসে খুব যে কিছু দেখছি তা না। তার কারণটা হলো কি, আমরা তো নিজেরা বদলাই নাই। স্বৈরাচার বদলেছে, ফ্যাসিস্ট বদলেছে, আমরা তো নিজেরা বদলাই নাই। আমরা তো সেই আগের নিজেরাই রয়ে গেছি, সিস্টেমেই রয়ে গেছে, সেই সিস্টেমে রয়ে গেছে, সেই সংস্কার রয়ে গেছে। আমার রক্তের ভিতরে যেই অন্যায়, দুর্নীতি এবং মানে যেই জিনিসগুলো রয়ে গেছে, সেগুলো তো আমি রাতারাতি বদলাতে পারবো না। এটা বদলানোর জন্য সময় দিতে হবে, এবং সেটা বদলানোর জন্য একজন ভালো নেতা দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের নেতারা যখনই মানে ক্ষমতার কাছাকাছি চলে আসেন, মানে নেতা যায় নেতা আসে, নীতি বদলায় না। নীতি বদলায় না। আর যখনই তারা ক্ষমতার কাছাকাছি আসে, তখনই তাদের চারিপাশে পেরিফেরিয়াল যেই চাটুকাররা থাকে, তারা তাদেরকে মাথা খারাপ করে ফেলে। এবং আমাদের সত্যিকার অর্থে দরকার হলো যে লিকুয়ামের মতন নেতৃত্ব, যে কঠোর হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এবং দেশকে ভালোবাসে যা প্রয়োজন তাই করতে হবে। এখানে কে ভিকটিম হলো, কে হলো না, কিচ্ছু এসে যায় না। আমাদের কি এরকম নেতৃত্ব জন্ম নেওয়া সম্ভব না? আমাদের জন্ম নেওয়া সম্ভব, কিন্তু সে যদি নিজে আবার ওই গড্ডলিকা প্রবাহে গার ভাসিয়ে দেয়, তাহলে কিছু করার নাই। এখন পুরো দেশ, অন্যরা কে কী বলে আমি জানি না, পুরো দেশ উন্মুখ হয়ে তাকিয়ে আছে তারেক রহমানের প্রতি, তারেক রহমানের দিকে। তারেক রহমান এখন পর্যন্ত অনেক সুন্দরভাবে এগোচ্ছেন, কিন্তু যদি কোনো কারণে তার এটা মিসগাইডেড হন, তখন আর কিছু করা থাকবে না, আমাদের যাওয়ার জায়গা থাকবে না। রাকিব, একই বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। জনাব কোকো সাহেবের যে মামলার কথা বলছিলেন, পৃথিবীতে যতগুলা ফেসিবাদী শাসক তৈরি হয়, তাদের প্রথম এজেন্ডা থাকে প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করা যায়। আপনি যদি পুতিনের দিকে তাকান, তার প্রতিপক্ষকে সে জেল পর্যন্ত নিয়েছিল, বিষকে মেরে ফেলেছিল। নর্থ কোরিয়াতে প্রতিপক্ষ বলে কিছু নেই। পৃথিবীতে এই ধরনের যতগুলো রেজিম তৈরি হয়, প্রত্যেকটা রেজিমে তারা ফার্স্ট টার্গেট থাকে প্রতিপক্ষকে 2 মাসে শেষ করে দেওয়া। তারপরে তাকে 2 মাসে শেষ করার জন্য তার ক্যারেক্টারাইজেশন করা হয়, তাকে নানা ধরনের দুর্নীতি, অপপ্রচার, নানা ধরনের কাজে তাকে লিপ্ত করা হয়। তো এই ধরনের হাসিনা যখন দেখুন 1/11 পরবর্তী যে সরকারটি, যে বিতর্কিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ক্ষমতা আসার পরবর্তী সে ফার্স্ট কাজ করলো কি, পিলখানা হত্যাকাণ্ডের মাঝখানে সেই বাংলাদেশের সেনাবাহিনীর একটা বা বাংলাদেশের বাহিনী, সশস্ত্র বাহিনীর একটা মেরুদণ্ড ভেঙে দিল। তার পরবর্তী বিচারপতি খায়রুল হককে দিয়ে সে করলো কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তুলে দিল। তারপর সে ধীরে ধীরে ক্রমান্বয়ে সে একটা পর্যায়ে পৌঁছেছে। তো এখন এই ব্যাপারটা হচ্ছে কি, ধরেন প্রতিপক্ষকে যে ঘায়েল করা যে রাজনীতি, যে এই কালচার থেকে যদি আপনি বেরিয়ে না আসতে পারেন, তাহলে এই ডেমোক্রেসি কিংবা এই হিউম্যান রাইটস কিংবা এর কান্ট্রি কিন্তু সাস্টেনেবল জায়গায় পৌঁছায় না। কিন্তু রাকিব, আপাতত মানে যে পরিবেশ দেখে কি মনে হয়, আমরা কি বদলাবো না? আমরা কি পরিবর্তিত একটা পরিস্থিতির দিকে যাচ্ছি না? আমার কাছে সেটা মানে তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ আপনি যদি এখনো পর্যন্ত ঢাকার বাইরে গিয়ে যদি বাংলাদেশের প্রত্যেকটি থানা কিংবা কোর্ট কাছারিতে যান, এখনও কিন্তু সে পুরনো চিত্রে রয়ে গেছে। আমি জাস্ট একটা ছোট উদাহরণ আপনাকে দেই। ধরুন আমি এই কয়েকদিন ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে ছিলাম, তো সেখানে দেখলাম যে সেখানে ধরেন যারা পতিত, যারা আওয়ামী লীগের দোসর বা যা আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা, তারা কিন্তু সে ঠিকভাবে পালিয়ে গেছে, এবং তারা পালিয়েছে কিন্তু রাজনীতির ছত্রছাতের অধীনে। এখন এর বাইরে যারা নিরীহ সমর্থক, তাদেরকে এসে হয়রানি করা হচ্ছে, মামলা বাণিজ্য দেওয়া হচ্ছে, এবং নানা ধরনের হয়রানি করেছে সেই পুরনো কালচার। এখন এই যে প্রতিশোধ পরায়ণের যে কালচারটা, কৃষ্টিটা আমাদের এখানে রয়ে গেছে, সেটা যদি আমরা নতুন করে উত্তরণ না করতে পারি, তাহলে কিন্তু আগামীতে আমাদের এই ডেমোক্রেসি বলে এটা কিন্তু সাস্টেনেবল হবে না, এবং একই সাথে পুরনো ফেসিবাদ কিন্তু আবার ফিরে আসে। এবং আপনি দেখুন, যখন আপনি একটা নিরীহ মানুষের প্রতি আপনি অন্যায় করেন, তখন আরো 10টা যারা অন্যায়কারী তারা কিন্তু বেরিয়ে যায়। শুধুমাত্র নেতা বদলালে বা নীতি বদলালে আমরা আমাদের দেশের চেহারা বদলানো সম্ভব? এখন ওই রণক ভাই যে কথা বললো যে সে নেতাকে সে বলিষ্ঠ হতে হবে, এখন সে বলিষ্ঠ হওয়ার জন্য তার পাশাপাশি যে এক্সপেক্টরগুলো, সেই এক্সপেক্টরগুলো তাকে কতটুকু হেল্প করবে। এখন ধরুন মানে এই এক্সপেক্টরগুলোই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। একদম রাইট। কারণ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট তো নিজে বানায় না, বিচার ব্যবস্থা, মিডিয়া, তার দলীয় পান্ডা সুশীল সমাজ সবাই কিন্তু তাকে বানিয়েছে। এখন কিন্তু ধরুন আমরা কিন্তু সেই কালচার থেকে এখন আমার কাছে মনে হয় খুব বেশি বেরোতে পারে না। ধরুন তারেক রহমান সাহেব উনি ফিরে আসছিলেন, তাই না? এখন যারা 1/11 টাইমে তাকে চোর বানালেন, তাকে দুর্নীতির বরপুত্র বানালেন, তারাই এখন একই ব্যক্তিগণ আয়সা এখন তাকে আবার লুথার কিং বানাচ্ছেন। তো সুতরাং আপনি কোন অবস্থানে রাইট, আপনি তাহলে আপনি এটাকে ক্লিয়ার করুন যারা ওনাকে এটা বানাচ্ছে।
তারপরে দেখুন উনি কিন্তু একটা কথা বারবারই বলছিল, সে আজকে থেকে উনি অনেক আগে থেকে বলে যে আমার নাম আগে আপনার কোনো বিশেষণ ইউজ করবেন না, রাইট? এবং শুধু তাই না, দেখুন উনি হেঁটে যাচ্ছে, কিছু চাটুকাররা ওনার পা ধরে ফেলতেছে, তো উনি নিজেই এটাতে খুব বিব্রত বোধ করতেছেন। এখন এই জাতীয় জিনিসগুলো যদি উনি সর্ট আউট না করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সামনেও ওনার জন্য এগুলো খুব ডিফিকাল্ট। আমি আরেকটা কথা আপনাকে যোগ করতে চাই, ধরুন বাংলাদেশের যে কালচার সেটা হচ্ছে কি গ্রাউন্ড রিয়েলিটি। গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে কি, ধরুন যে পাওয়ার থাকে একজন এমপি মন্ত্রীর উপরে, একজন পুলিশ বলেন যাই বলেন না কেন, বিচারপতি বলেন হোয়াট এভার যাই বলেন না কেন, তার এখানে নাক গলানো কিছু থাকে না। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। এখন সেই জায়গা থেকে আগামীতে বাংলাদেশে যদি তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতা আসে, তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি। কারণ এই যে পেরিফেরির যে রাজনীতি, সেইটা আপনি আওয়ামী লীগ এবং বিএনপি ডিফাইন করতে পারবেন না। যদি মুখোশটা চেঞ্জ করে দেন সব একই, 19 আর 20 কোন একই। এই কারণে হচ্ছে কি আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে ধরুন পৃথিবীতে অনেক পলিটিক্যাল পার্টিতে ইন্টারনাল তার ইন্টেলিজেন্স থাকে, তারেক রহমান সাহেবের অনতিবিলম্বে সেই ইন্টারনাল ইন্টেলিজেন্স গঠন করা উচিত, যারা হচ্ছে তার দলকে সাইজ করবে। কারণ এই দলটাকে এত বড় দল পার্টি রাখার দরকার নাই। কারণ বাংলাদেশের এই বুর্জোয়া পলিটিক্সে পার্টি বড় করার অর্থ হচ্ছে আপনার মানে আনএমপ্লয়মেন্ট বাড়া, পলিটিক্যাল উপর ডিপেন্ডেন্সি তৈরি করা। তো সুতরাং এত বড় পার্টি রাখার কোনো দরকার নাই, কারণ এত বড় পার্টি গত 17 বছর কি করছে আমরা জানি। সুতরাং এই ইন্টারনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আগে এই দলটাকে ছেঁকে ফেলতে হবে। কারণ আপনি যদি আপনার নিজের চেয়ার আশেপাশের এই পরিবেশটা তৈরি না করতে পারেন, তাহলে আপনাকে ওরা কাজ করতে দিবে না। সুতরাং আগামী সামনের দিনে শুধু তারেক রহমানের অনেক চ্যালেঞ্জের বাইরে এটা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। মানে পরিবর্তন হওয়া সম্ভব, টাইম, ইট টেকস এ লং টাইম। এটা কি অনেক বেশি টাইম দরকার? আমার কাছে মনে হয় অনেক বেশি টাইম দরকার। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন আমাদের এই ডেমোক্রেসির জন্য আমরা যে কথা বলি, ডেমোক্রেসির ফার্স্ট ধাপ হচ্ছে টলারেন্সি, এবং সেই টলারেন্স সোসাইটি তৈরি করার জন্য আমাদের অনেক টাইম দরকার। আগে আপনার টলারেন্স সোসাইটি তৈরি করবেন, তারপর আমরা উন্নত ডেমোক্রেসির দিকে যাব। রাকিব, আরেকটি সংবাদের শিরোনামে আমরা দেখছি 2012 সালের তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার দাবি বিএনপির দাবি যদি মেনে নিত, তাহলে তো দেশের এই গণতান্ত্রিক ধ্বংসস্তূপ আমরা দেখতাম না। তত্ত্বাবধায়ক আবারও ফিরেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, কিন্তু তত্ত্বাবধায়ক যে নিরপেক্ষ শব্দটি, তত্ত্বাবধায়ক সরকারের আগে যে শব্দটি, নিরপেক্ষতা নিয়ে কিন্তু আমাদের বেশ বেগ পোহাতে হয়েছে, আমাদের খেসারত দিতে হয়েছে। আগামীতে কি এটি তো তত্ত্বাবধায়ক সরকার গেল, প্রশাসন ব্যবস্থাপনায় তো নিরপেক্ষতা রাখা উচিত, নাগরিক বান্ধব হওয়া উচিত। দল একটি দলীয় প্রতীক দিয়ে বা দলীয়ভাবে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়, সেই সরকার তো আর দলীয় থাকে না, সেই সরকার হয় জনগণের, রাষ্ট্রের। সেই জায়গাটিতে আসলে আমাদের কি করা উচিত? কারণ এই দলীয় সরকার কিন্তু কখনো স্বৈরাচার, কখনো ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। দেখুন এখানে দুইটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হচ্ছে ধরুন আপনার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি ঠিক থাকে, তাহলে ধরুন যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তার মাথায় এটা থাকবে যে আগামী 5 বছর আমার একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে হবে। এটা যদি আপনি সাস্টেন রাখেন, মানে কনস্টিটিউন্ট এটা সামনে রাখলে বা চিন্তায় রাখলে, তখন হচ্ছে ধরুন আপনার মাথায় থাকবে যে আপনার জনগণের কাছে ভোট চাইতে হবে, 5 বছর পর জবাবদিহি করতে হবে, রাইট? কারণ আপনি জনগণ আলটিমেটলি আপনার বিচারক তখন। তো এই চিন্তাটা যদি মাথায় থাকে, তখন হচ্ছে ধরুন আপনার দুর্নীতি, অপশন এটা অনেক কমে আসে। ধরুন হাসিনা কিন্তু ধরেন আমাদের যদি খেয়াল করেন, হাসিনা কিন্তু একবার ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতা ছিল 96 থেকে 2000 সাল পর্যন্ত। এখন ধরুন 91, 96, 1 আমি মোটা দাগে 9 ধরে ফেললেই তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের ইলেকশনের মোটা দাগে ফেয়ার হলো। প্রত্যেকের মাথায় একটা চিন্তা ছিল যে আগামীতে আমার জনগণের কাছে ভোট চাইতে হবে। ভারতের ডেমোক্রেসি দেখুন, যত যাই করেন না কেন দিন শেষে তার ভোট চাইতে হয়। পাকিস্তানও যত যাই হোক না কেন তার ভোট চাইতে হয়। তো এই জিনিসটা করতে হলে অনেক কিছু অটোমেটিক কমে যায়। এবার আসলে আপনার দলীয় সরকারের ব্যাপারে যে কথাটা বলছেন, পৃথিবীতে কোনো সরকারে কিন্তু আসলে নিরপেক্ষ না। কিন্তু ঘটনা হচ্ছে কি ধরুন আপনার বেসিক কোর জায়গাগুলো আপনি ঠিক রাখতে হবে। ধরুন আপনি যদি আমেরিকার দিকে খেয়াল করেন, আমেরিকাতে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয় তখন তাদের সব কিন্তু চেঞ্জ হয়ে যায়, ইভেন তাদের অ্যাম্বাসাডার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা দেশের অ্যাম্বাসাডার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এবং কোন দেশের কোন অ্যাম্বাসাডার তো নিয়োগপ্রাপ্ত হবে সেটা সিনেটে পাশ হয়ে আসতে হয়। সুতরাং বাংলাদেশেও যে আপনি একেবারে সব মানে উলিয়া ফেরস্তা দিয়ে আপনি সব বড় ফেলবেন এটা মনে করি না, কিন্তু বেসিক কোর জায়গাগুলো ঠিক থাকতে হবে। ধরুন আমার হিউম্যান রাইটস, আমার পুলিশ ব্যবস্থা, আমার বিচার ব্যবস্থা, আমার দুদক ব্যবস্থা, আমার এনআরবি ব্যবস্থা, এই জায়গাগুলো যদি আপনি উন্নত করতে পারেন এবং প্রত্যেকটি ইনস্টিটিউশনকে যদি সমমহিমে দাঁড়াতে দেন, তাহলে অনেকাংশে এটা কমে যাবে। এটা অনেক লম্বা জার্নির ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদেরকে একই সাথে জনগণকে যেভাবে ধৈর্য রাখতে হবে, রাজনৈতিক প্রত্যেকটি পার্টিকেও তাকে সহনশীলতা ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে প্রশাসনে আসলে দলীয়করণ দেশকে ধ্বংস করে দেয় এবং সরকারেরও ক্ষতি করে, এটা ডেফিনেটলি ক্ষতি করে। এবং ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের যে প্রত্যেকটি যে আসনের যে এমপি বলেন, আমাদের আসলে ধরেন আমরা তো আসলে মেল প্র্যাকটিস করি। ধরেন একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন তৈরি করা, কিন্তু দেখুন তাকে যখন আপনি এই আমাদের রাস্তা তৈরি করতেছেন, ব্রিজ তৈরি করতেছেন, তখন অটোমেটিকলি তার হাতে বাজেটগুলো চলে আসে, তার উপরে তখন স্থানীয় সরকার নির্ভরশীল হয়ে পড়ে। তখন অনেক কারণে ধরুন এখানে তো সবাই একটা বাগ বটার একটা ব্যাপার স্যাপার থাকে, সবার একটা উইন উইন সিচুয়েশন থাকে। তো যার কারণে এই উইন উইন সিচুয়েশন থাকার কারণে তখন এটা অনেকে চাইলে পারে না। এই কারণে যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে ধরুন আমাদের হাসিনার আমল আমরা কি দেখছি, 300 আসনে 300টা হাসিনা তৈরি হয়ে গেছে, শুধু একটা হাসিনা না। তো সুতরাং এই জায়গাটাতে তাদের জায়গাগুলো যদি লিপিবদ্ধ করে দেয়
এবং তাদের যদি সীমাবদ্ধ করে দেন তাহলে অনেকাংশ কমে যাবে। তার জন্য সবচেয়ে বড় জিনিসটা জরুরি, পৃথিবীর অনেক পলিটিক্যাল পার্টিতে আছে এবং যেগুলো অনেক স্বৈরশাসিত মানে শোষিত সরকার, সেই শোষিত সরকারের মধ্যে এই ইন্টারনাল ইন্টেলিজেন্স আছে। এবং আমি একটা পরামর্শ দিই জনাব তারেক রহমানকে অনতিবিলম্বে তার এই ইন্টারনাল ইন্টেলিজেন্স পার্টি তৈরি করা দরকার, না হলে এই পার্টিকে উনি সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট হবে। রৌনক ভাই একই বিষয়। রাকিব আসলে যেটা বলেছে আমি মনে করি যে ও ঠিকই বলেছে। আসলে আমাদের যত কথাই বলি না কেন, আমরা নিজেরাও নিরপেক্ষ না, আমাদের কোনো দলও নিরপেক্ষ না। সুতরাং এর ভিতরে কতটা বেস্ট পসিবল সার্ভিস বা পারফরমেন্স আমরা পেতে পারি, এটাই আমাদের দেখার বিষয়। এখানে আমি আবারও যেটা বলবো যে আমাদের দেশের যেই এই 17 বছর এবং তার আগেরও যেই প্র্যাকটিস, খুব ভালো প্র্যাকটিস আমি বলবো না, এখন সময় এসছে নিজেদেরকে শুধরানোর এবং স্ট্রিক্টলি দলকে পরিচালনা করার, দল এবং দেশ দুটোকেই পরিচালনা করার। সবচেয়ে বড় মুশকিল হয়ে গেছে কি যে প্রশাসনের প্রতিটা স্তরে, মানে প্রথম স্তর না, প্রতিটা স্তরে যেভাবে পিয়ন থেকে সচিব, একেবারে পিয়ন থেকে সচিব যেভাবে দলীয়করণ করা হয়েছে, আপনি চিন্তা করেন যে একটা থানাতে কি মানে করে এই প্রশাসন হ্যাঁ, জনসেবা করবে না দলীয় সেবা করবে। আচ্ছা, এই প্রশাসনের একজন থানার ওসি কি করে থানার ভিতরে সে দলীয় স্লোগান দেয়? তার মানে আমি কিন্তু সে দলীয় স্লোগান দেখ, যা খুশি তা করুক, বাট নট ইন থানা। থানা হচ্ছে নট অন চেয়ার। যখন সে চেয়ারে বসে থাকবে তখন সে হলো এই রাষ্ট্রের একজন কর্মী, এই রাষ্ট্রের একজন সেবক, জনগণের সেবক। এখানে তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। জনগণের বেতনভুক্ত সেবক, এই জিনিসটাই তারা ভুলে যায়। এবং তারা ঠিকই সেবাটা দেয়, হ্যাঁ, কিন্তু দলীয় বিবেচনা তখন জনগণ বঞ্চিত হয় এবং তখনই এই জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং স্বাভাবিক, জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই জন্যই আমি বলছি যে আমাদের আসলে রাতারাতি এটা করা সম্ভব না। 15 বছর বা 17 বছর শুরু করতে হবে। এবং শুরু করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা আসবে, যারাই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি শুরু থেকে স্ট্রিক্ট না হয়, এই যে এটা আমি প্রথমেই বললাম যে চাটুকারদের, হ্যাঁ, ভালো হবে না, শেষটা ভালো হবে না। চাটুকারদের থেকে দূরে থাকতে হবে। যেই এসে তার প্রশংসা করবে, চাটুকররা কিন্তু সবসময় প্রস্তুত থাকে। না, তারা তো প্রস্তুত মানে তারা এটার উপরে পিএইচডি করা, এই কাজ করার জন্য তারা এটার উপরে পিএইচডি করা, হ্যাঁ, পিএইচডি করা বোঝে যে কখন কাকে কি বলতে হবে। আর ভাই, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, হ্যাঁ, আল্লাহ তো প্রশংসা পছন্দ করে। তা আমাকে একদিন করলে আমি রাকিব খবরদার, এরকম আমার কোনো প্রশংসা করবা না। আপনি একদিন করলেন, আপনাকে ধমক দিলাম, তৃতীয় দিন ভালো, আচ্ছা ভালোই তো লাগে রে, তৃতীয় দিন আমার ভালোই তো লাগে, মজাই তো লাগছে। তো এইটা হলো চাটুকারদের ব্যাপারে নেওয়া যাবে না, চাটুকারদের ব্যাপারে 100% সতর্ক থাকতে হবে, যেই ক্ষমতায় আসুক। মানে চাটুকররাই তাকে শেষ পর্যন্ত চেটেপুটে শেষ করবে। এবং যে ঘটনা আমি আপনাকে বলি, আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের শুরুতে হাসিনা, যেই হাসিনা ছিল শেখ হাসিনা, শেষে যেই শেখ হাসিনা পালালো, এক না। তাকে কে করেছে? এটা এই চাটুকাররা করেছে। জি রৌনক ভাই, আরেকটি খবরের একটু শিরোনাম দেখছি আমরা। 2013 সালের খবর, মুদ্রাস্ফীতির জাদা করে মানুষ, বাড়েনি ক্রয় ক্ষমতা। কিন্তু তখন সরকার বারবার বলেছিল যে মুদ্রাস্ফীতি হলেও, পণ্যের দাম বেড়ে গেলেও মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, যার খেসারত কিন্তু এখনও এই পরিবর্তিত পরিস্থিতিতে এসেও আমরা কিন্তু হিমশিম খাই, মাঝে মাঝে হিমশিম খেতে হয়। তাহলে এটি কি সরকার ইচ্ছা করে করতো, না আসলে তাদের ব্যর্থতা নানানভাবে? এটা তাদের ব্যর্থতাকে ঢেকে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলতো। এখন কথা হলো যে আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী, উনি যদি বাজারে যে একটা মুরগির দাম দেখেন 500 টাকা, তার কাছে মনে হবে এটা কিছু না। কিন্তু যে লোকটা রিক্সা চালায়, দিন শেষে 200 টাকা উপার্জন করে, তার কাছে কিন্তু 500 টাকা অকল্পনীয়, অনেক বড়, তার প্রায় 3 দিনের আয়। আর এমনভাবে লুটপাট করেছিল যে তারা এই সব চাটুকার, কিন্তু এরা সব হাসিনাকে বলতো, আরে না, কিসের কি, ক্রয় ক্ষমতা বাড়ছে, দেখেন না কি সুন্দর সবাই চলছে, হ্যাঁ, এলইডি টিভি কিনতেছে, হ্যাঁ, হাইব্রিড গাড়ি কিনতেছে। কিন্তু কারা কিনছে সেটা কিন্তু দেখছে না। এরা জনগণের, টোটাল পপুলেশনের এরা কতটুকু,
হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, চোরদের পার্সেন্টেজ কতটুকু, এই যারা টাকা পাচার করেছে তাদের পার্সেন্টেজ কতটুকু টোটাল পপুলেশনে, সেটা আপনি হিসাব করে দেখবেন। আমরা যদি শুধু ওই ধানমন্ডি গুলশান নিয়ে আর কতগুলো ক্লাব দিয়ে যদি মনে করি যে দিস ইজ বাংলাদেশ, না, উই আর রং। আমাদের দেখতে হবে গ্রামে গঞ্জে, মানে সাধারণ মানুষের কাছে। সেই পরিস্থিতি তো বদলায়নি একটু বদলায়। যদি না বদলায় এখনো, তাহলে পরবর্তী নির্বাচন পরবর্তী সময় এটি বদলাতে হলে কি করতে হবে আসলে? আমি আশা রাখতে চাই, কিন্তু একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, যেই ক্ষমতায় আসুক তাকে বুঝতে হবে যে চাটুকারদের থেকে যোজন যোজন দূরে থাকতে হবে তাদের। মানে চাটুকর জন্ম দেওয়া যাবে না, সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করা যাবে না। রাকিব, একই বিষয়ে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে যায়, শেষ পর্যন্ত সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারে গিয়েও তো আমাদের কি এই রেস টানতে হবে, না সেখান থেকে বের হওয়ার সুযোগ আছে আমাদের? যদি সুযোগ থাকে তাহলে কি করে বেরোবো? পরবর্তী সরকারকে এটা পুরো একটা মতো এটাকে টানতে হবে। এবং আপনি দেখেন যে ওই সরকারটি কিন্তু প্রথম 5 মাস কোনো বাজেট, পুরনো বাজেটে চলতে হচ্ছে। রাইট। এখন দেখুন, আপনাকে আমি একটু বলি, ধরুন শেখ হাসিনার আমলে সবচেয়ে শেখ হাসিনার যে ভয়াবহ একটা অন্যায়, গুম খুনের বাইরেও তার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা ছিল টাকা পাচার। আপনি কিন্তু বিগত অন্য সরকারের আমল এই পরিমাণ টাকা পাচার হয়নি। আপনি দেখুন আমাদের কত $বিলিয়ন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি হিসাবে দিয়েছেন, হ্যাঁ, আমাদের টোটাল মানে 8-10টা বাজেটের সমান এরকম। তো এত টাকা পাচার যে করেছে, এখন টাকা যখন পাচার করে তখন কিন্তু আমাদের এই টাকাগুলো কিন্তু বাংলা টাকা যায় না, কাগজের নোট যায় না, এগুলো কিন্তু ডলার হিসেবে যায়। তো সুতরাং এখন এটাকে ব্যালেন্স করার জন্য কমে রিজার্ভ থেকে, রাইট, এখন এই ডলার এবং আমাদের রিজার্ভ আসার জায়গা কিন্তু খুব সীমিত। ধরেন ম্যান পাওয়ার, রেমিটেন্স এবং গার্মেন্টস আর টুকটাক কিছু মিনিমাম ভ্যালু। এখন সেই জায়গা থেকে যখন আপনার এবং আরেকটা কাজ করতো সেটা হচ্ছে কি বড় বড় মেগা প্রকল্প দেখায়, সেখান থেকে টাকা সরাই নিত। এখন সেটা যখন আপনার রিজার্ভ যখন কমে যায়, তখন এটাকে ইকোনমিক্সের ভাষা ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের ধারা বলে। এখন ধরেন এইটাকে ব্যালেন্স না করতে পারে, তখন সেখানে অনেক কাগজ নোট ছাড়াইছে, যার কারণে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে গেছে এবং ফল করেছে অনেক বেশি। তো এখন এটা কিন্তু এখনো 20% ছিল হাসিনার লাস্ট আমলে, এখন এটাকে 10%-এর নিচে নেমে আসছে। কিন্তু এটাকে আগামী হাসিনার আমলে তো অনেক কাগজে অনেক কিছু ছিল, রাইট, এখনো কি কাগজে অনেকটাই। কিন্তু এটা কিন্তু ধরেন আগামী সরকারের একটা বড় একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, তারা একটা ভঙ্গুর বাজেট, একটা বাজেটের একটা ভগ্নাংশ নিয়ে তারা শুরু করবে এবং শুরুতেই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বড় চ্যালেঞ্জ। এবং আপনি দেখেন মাত্র 5 মাসের মধ্যেই কিন্তু আপনার নতুন বাজেট দিতে হবে। তার মধ্যে আপনার এখানে রমজান মাস, আপনার ক্ষমতা নিয়েই রমজান মাস, রমজান এবং কোরবান, হজ, সবকিছু মিলে একটা বিশাল একটা চ্যালেঞ্জ। তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন গত 2 বছরে এই 1.5 বছর কিন্তু আমাদের বড় মেগা প্রজেক্টগুলো আরেকটু যোগ করি, এবং প্রাকৃতিক দুর্যোগের মৌসুমটাও কিন্তু রাইট, খরা, বৃষ্টি, সবকিছু, বন্যা, সবকিছু এটার মধ্যে। এখন এই ব্যাপারটা হচ্ছে ধরুন এটা কিন্তু একটা বড় একটা টাফ চ্যালেঞ্জিং সবার জন্যই। তো এখন এটা যে ক্ষমতা আসলে এটা কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জ। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি দেখুন আমাদের কিন্তু গত 1.5 থেকে 2 বছরে সব কিন্তু বড় প্রজেক্টের কাজগুলো কিন্তু বন্ধ। সুতরাং এই প্রজেক্টের কাজগুলো কিন্তু চালু হবে, শেষ করতে হবে। তারপর হচ্ছে কিন্তু অর্থ লাগবে। তারপরে তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের এখনো 5টা রুটের মেট্রো রেলের কাজ চলতেছে, আরো অনেক প্রজেক্টগুলোর কাজ চলতেছে, এবং আমাদের বিদেশি ঋণের ইনস্টলমেন্ট বকেয়া আছে, অনেক বাড়তেছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের ধরুন আমাদের এই অনেকে এখন দেখাচ্ছে যে আমাদের রিজার্ভটা একটু বাড়তেছে, কারণ আপনার কাজগুলো বন্ধ এখন। তারপর কথা হচ্ছে কি, আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই, এফডিআই যেটাকে আমরা বলি সেটা নাই। এখন এটা কিন্তু একটা বড় একটা টাফ চ্যালেঞ্জ, যে কারোর জন্য একটা বড় টাফ চ্যালেঞ্জ। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি এটা মাথায় রাখতে হবে, হাসিনার পতনের আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, যেটা আসলে একটা আনএমপ্লয়মেন্টের জন্য। সুতরাং আমাদের কিন্তু গত 2 বছরে কিন্তু কর্মসংস্থান তৈরি হয়নি। আগামী নিউ এমপ্লয়মেন্ট একটা বড় একটা বিগ চ্যালেঞ্জ। সুতরাং এই চ্যালেঞ্জগুলো কিন্তু আগামী সরকারকে বেকারত্ব তো বাড়ছে, ডে বাই ডে বাড়বে, আরো বাড়বে। কারণ এবং আরো বড় কথা হচ্ছে গত 54 বছর ইতিহাসে এই মুহূর্তের রানিং সিচুয়েশনে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্রাজুয়েট বেকার, প্রতি 3 জনের একজনের গ্রাজুয়েট বেকার। আর আরেকটি জিনিস রাকিব, আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে কতগুলো দাবির মিছিলের মুখে পড়তে হয়েছে। আগামীতে আরো বেশি পড়তে হবে, কারণ নতুন সরকার আসলে আরো প্রত্যাশা, মানুষের প্রত্যাশা বাড়বে। আমি একটু এই যে রাকিবের কথার সাথে একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাচ্ছি। একদিকে দেখেন যে আমাদের আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, আরেকদিকে যেই ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, মনে করেন যে গাজী, বেক্সিমকোর সাথে প্রায় 50,000-এর উপরে, প্রায় 1 লক্ষ শ্রমিক কর্মচারী জড়িত। তার সাথে আবার তো অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে যারা ঝুট নেয়, যারা এগুলোকে কেন্দ্র করে আরো নতুন আছে। এখন আপনি মানে এই আমি যেটা স্পষ্টভাবে বলতে চাই, সালমান রহমান বেক্সিমকো করে থাকতে পারে, কিন্তু বেক্সিমকোর মালিক আমরা, জনগণ।
আপনি মালিক, আমি মালিক, রাকিব মালিক, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এটা বন্ধ করে রেখে তো আমাদের কোনো লাভ নাই। এটাকে চালু করতে হবে, চালু করে এটা যদি এমপ্লয়মেন্টগুলো হয়, এই যে ধরেন 1 লাখ আনএমপ্লয়েড লোক আছে, তারা এখানে তারা কর্মসংস্থানের কর্মসংস্থানটা সুযোগ পাবে। কিন্তু সেটা না হলে তারা কি করবে? তারা তো বিপথে যাবে, তারা তো মানে চুরি এছাড়া নতুন সরকারকে হয়তো বিদেশেও জনশক্তি রপ্তানি করে চাপ মোকাবেলা করতে হতে পারে। সেটা করতে হবে, আমি কিন্তু একটু যোগ আপনারা করি। হ্যাঁ আপনারা ঘরের ভেতরে যে সুযোগটা আছে সেটাকে আপনি বন্ধ শতভাগ করে রাখছেন। ব্যবহার করতে হবে। শতভাগ করতে হবে, আপনি তো কোনো ব্যবহারই করছেন না। আচ্ছা, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে ধরুন আমাদের গত 1.5 বছরে 353টা গার্মেন্টস বন্ধ হয়েছে। সুতরাং আপনি নতুন কোনো গার্মেন্টস না তৈরি ইন্ডাস্ট্রি না তৈরি করতে পুরোপুরি বন্ধ করে ফেলেছেন। এখন এখানে আমাদের কিন্তু 43 লক্ষ শ্রমিক রয়েছে, তার 70 থেকে 80% নারী শ্রমিক। আপনি দেখেন এখন কিন্তু অনেক গার্মেন্টস শ্রমিকরা কিন্তু কাজ হারিয়ে কিন্তু এখন বাসা বাজারে কাজ করতেছে। এখন এই জায়গাটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। তার চেয়ে আর বড় কথা হচ্ছে আপনি ম্যান পাওয়ার কথাটা বললেন, আমি একটু যোগ করি। ধরুন আমাদের ইউজুয়ালি প্রতি বছরে যে হিউম্যান রেমিটেন্স আছে সেটা হচ্ছে কি 22 থেকে 23 বিলিয়ন ডলার। এখন যেহেতু আমি পান্ডারা পালিয়ে গেছে, অনেক হুন্ডি ব্যবসায়ী পালিয়ে গেছে, কারণ এগুলো আমি পান্ডারা সরকার দলীয় পান্ডারা এগুলো নিয়ন্ত্রণ করে। 2024 সালে এসেছে 29 বিলিয়ন ডলার, 2025 এসেছে 33 বিলিয়ন ডলার। এটাকে 50 বিলিয়ন ডলার নেওয়া সম্ভব, কিন্তু আমাদের এই মার্কেটটাকে এক্সপোর্ট করতে হবে। আমাদের কিন্তু বাহরাইন, দুবাই, কাতার অনেক দেশে ভিসা বন্ধ, মালয়েশিয়ার ভিসা বন্ধ। এই সরকারের একটা বড় ব্যর্থতা, এগুলো চালু করতে পারে না। আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এগুলোকে চালু করে নতুন নতুন গন্তব্য তৈরি করা, কারণ নতুন নতুন গন্তব্য না তৈরি করতে পারলে আপনি এই বেকারগুলোকে রিলিজ করতে পারবেন না। এবং এই যে এক্সপার্ট স্কিল লোকদেরকে আপনি রিলিজ করতে পারবেন না। এই ক্ষেত্রগুলো তৈরি করতে গিয়ে আবার সরকার আবার কোনো সিন্ডিকেটের পাল্লায় না পড়ে যায়, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এটা পড়বেই, এটা আসলে আমি যত যাই বলেন না কেন কাগজে কলমে অনেক কিছু পড়বে, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনার বেস্ট পসিবল আপনাকে ডিল করতে হবে। এখন বেস্ট পসিবল ডিল করার জন্য আপনার বেস্ট পসিবল টিম লাগবে, বেস্ট পসিবল আর্মস লাগবে। এখন সেটার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো বা যে সরকার ক্ষমতা আসছে তারা কতটুকু প্রস্তুত সেটা আগামী দিনে আমরা দেখতে না পাবো। হয় তাদের পরিণতিও তো জুলাইয়ের মতো। হ্যাঁ, জুলাইয়ের মতো হবে। তারা খুব খারাপ কাজ করা লাগবে না, তারা যদি এগুলোকে ম্যানেজ না করতে পারে তাদের পরিণতি এরকম হয়ে যাবে। মানে তারা কোনো কাজ না করতে না পারলেই করলেও পরিণতি এরকম হয়ে যাবে। এই কারণে হচ্ছে কি এটা বিগ চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করি। 75 থেকে 79 পর্যন্ত আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এখনকার চ্যালেঞ্জগুলো 10 গুণ বেশি। 10 গুণ বেশি। রাকিব ভাই, একটা জিনিস অ্যাড করতে চাই, এই যে ম্যান পাওয়ারের কথা যেহেতু বললো, আপনি দেখেন মালয়েশিয়াতে এবং এই এরিয়াতে সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের প্রচণ্ড ডিমান্ড ছিল, কিন্তু আমাদের যারা ম্যান পাওয়ার ব্যবসা করে তাদের কারণে এটার চরম অবস্থা হচ্ছে। স্কিল বলে আনস্কিল লোক পাঠাইছে, এটা গেল 10টা বিশ হলে 100টা বিশা পাঠায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, আমার সাথে মালয়েশিয়াতে নেপালের একটা ছেলের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে আসছো তোমার কীরকম খরচ পড়ছে। সে বললো যে এয়ার টিকিট সহ 57,000 নেপালি রুপি, বাংলা টাকা 50,000-এর নিচে। হ্যাঁ 50,000-এর নিচে। কিন্তু তারা ঠিক মতন গেছে, যা তাদেরকে বলেছে সেই জায়গায় তারা গেছে। একটা হোটেলের রিসেপশনে তাকে পেলাম। এখন দেখেন আমাদের এখান থেকে 5 লাখ টাকার নিচে কোনো ম্যান পাওয়ার কথাই বলে না, তারপরে হলো মানে উল্টাপাল্টা জায়গায় পাঠায় হলো স্কিল হিসাবে, যায় দেখে যে ওখানে ঝাড়ু দিতে হবে, বাথরুম সাফ করতে হবে, এরকম অর্জব। তো এই যে ব্যাপারগুলো, এগুলোকেও কিন্তু দেখতে হবে। যেটা রাকিব বললেন, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট এটা থাকবে, এটা আছে, এবং এটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায়, না হলে পরিণতি আমাদের আসলে বদলাবে না, ভাগ্য বদলাবে না। হয়তো একদমই ক্যালেন্ডারের পাতা বদলাবে, নেতা বদলাবে, বা চেয়ারের মানুষ বদলাবে, মানুষের ভাগ্য বদলাবে না, দেশের ভাগ্য বদলাবে না। যে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।